আজকে আমরা আলোচনা করব কলাম, প্রবন্ধ বা নিবন্ধ কিভাবে লেখা হয়। বিশেষত প্রাধান্য দিব যে আসলে কলাম কেন লেখা হয় এবং কলাম লিখতে গিয়ে আমরা বর্তমানে যে দেখছি যে প্রতিদিন প্রচুর সংখ্যক কলাম লেখা হচ্ছে এবং এই কলামগুলো পাঠকের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। এবং সাথে সাথে এবার এটাও দেখবে যে প্রচুর পরিমাণে লিটল ম্যাপ প্রকাশিত হচ্ছে। লিটল ম্যাপ প্রকাশিত হওয়ার মধ্যে দেখছি যে প্রচুর পরিমাণ প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হচ্ছে, কিন্তু তা পাঠকের মনোযোগ আকর্ষণ করতে পারছে না। এখন প্রশ্ন হলো যে এই প্রবন্ধ, নিবন্ধ বা কলামগুলো কেন মনোযোগ আকর্ষণ করতে পারছে না সেটা বলা, এবং হচ্ছে প্রবন্ধ, নিবন্ধ এবং কলামের সাথে মানুষের একটু পরিচয় করে দেওয়া। সাধারণত কলাম বলতে বোঝায় পত্রিকায় প্রকাশিত মতামতমূলক লেখা, যেখানে লেখক সমসাময়িক কোনো বিষয় নিজের ব্যক্তিগত বিশ্লেষণ এবং দৃষ্টিভঙ্গি, মন্তব্য তুলে ধরেন। এটি সাধারণত 700 থেকে 1000 শব্দের নিবন্ধ হয়ে 1000 শব্দের হয়ে থাকে। এবং এখানে লেখক প্রথমে যে বিষয়টা চেষ্টা করেন যে একটা বিষয়, সমসাময়িক বিষয়কে গুরুত্ব দেন এবং সেই সমসাময়িক বিষয়ের যে প্রবলেম সেটা হচ্ছে তুলে ধরেন। এরপর হচ্ছে লেখক যেটা চেষ্টা করেন যে নিজস্ব আর্গুমেন্ট দিয়ে সেই লেখাটাকে প্রমাণ করার জন্য যে সত্য কি মিথ্যে, এবং সেখানে হচ্ছে মানুষকে নতুন করে নতুন একটা দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করেন। নিবন্ধের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এটা একটা তথ্য নির্ভর এবং বিশ্লেষণধর্মী লেখা, যেখানে যুক্তি এবং তথ্যের মাধ্যমে যে কোনো একটা বিষয় ব্যাখ্যা করা হয়ে থাকে এবং অন্যান্য যে আগের যে আলোচক থেকে থাকে তাদেরকে সেখানে আলোচনা করা হয় এবং তথ্য এবং গবেষণা ভিত্তিক একটি বিশ্লেষণ থেকে থাকে। সেখানে লেখার ভাষা অনেকটা আনুষ্ঠানিক হয়। কিন্তু প্রবন্ধে আমরা যেটা দেখি সেটা একটা সম্পূর্ণ একাডেমিক একটা বিশ্লেষণধর্মী রচনা, যেখানে বিভিন্ন রেফারেন্স থাকবে, আগের আলোচকরা কে কি বলেছে সেটা থাকবে, যুক্তি এবং ব্যাখ্যার মাধ্যমে বিস্তৃত আলোচনা করা হবে এবং এটার একাডেমিক বা সাহিত্যিক দিক থাকতে পারে, এখানে ব্যক্তিগত মতামত থাকতে পারে, তবে রেফারেন্স ছাড়া, উদ্ধৃতি ছাড়া তবে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। তো এই দিক থেকে যদি আমরা আলোচনা করতে চেষ্টা করি যে আসলে কলামের সাথে নিবন্ধ এবং প্রবন্ধের বেসিক পার্থক্য কি। কলামের সাথে নিবন্ধ এবং প্রবন্ধের বেসিক পার্থক্য: কলাম হচ্ছে নিজস্ব উদ্দেশ্য হচ্ছে মতামত ধর্মী লেখা এবং পাঠককে প্রভাবিত করা, নিবন্ধন হচ্ছে তথ্য বিশ্লেষণ প্রদান এবং প্রবন্ধ হচ্ছে বিষয় বিশ্লেষণ করা, অর্থাৎ নতুন করে জ্ঞান সৃষ্টি করা। এটার ধরন কি? আমরা যদি ধরি যে ভাষা, এই ভাষার ধরন হবে সহজ, প্রাঞ্জল এবং কথোপকথন ধর্মী। আর নিবন্ধের ভাষা হবে আনুষ্ঠানিক এবং নিরপেক্ষ, প্রবন্ধের ভাষা হবে আনুষ্ঠানিক এবং একাডেমিক। এখানে আমরা দেখি যে যখন কলাম লিখতে যায় অনেকে নিবন্ধ ভাষা ব্যবহার করে ফেলে, আবার অনেকে যখন কলাম নিবন্ধ লিখতে যায় তখন সে, বা প্রবন্ধ লিখতে যায় তখন সে হচ্ছে কলাম লিখে ফেলে এবং কলামের আয়তন তুলনামূলক ছোট হয়ে থাকে। আমরা যেটা আগেও বলেছি 700 থেকে 1000 শব্দ, নিবন্ধ কিন্তু 1000 শব্দের বেশি হতে পারে এবং প্রবন্ধ তারও বেশি হতে পারে। এবং বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা সবসময় দেখবো যে কলাম সমসাময়িক বিষয়বস্তুর ক্ষেত্র হয়ে থাকে, নিবন্ধ হচ্ছে নির্দিষ্ট বিষয় সম্পর্ক হতে পারে এবং প্রবন্ধ সমসাময়িক বিষয়, ঐতিহাসিক এবং তাত্ত্বিক যে বিষয় সেটা আমাদের সামনে তুলে ধরতে পারে। এখন কলাম বা প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমরা কার কি কাঠামো হবে তা বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যে একটা কলামের অথবা একটা ছোট নিবন্ধের কি ধরনের আঙ্গিক বা বিষয়বস্তু থাকতে পারে। আজকে আমরা প্রবন্ধ নিয়ে আলোচনা করব না। প্রথমে কলামের বিষয়টা আসি যে কলাম যদি লিখতে হয় তাহলে আমাদের প্রথম বিষয় নির্বাচন করতে হবে। প্রাথমিক পর্যায়ে বিষয় নির্বাচন করে আমাকে একটা স্পষ্ট আর্গুমেন্ট তৈরি করতে হবে, যেখানে আমার এই আর্গুমেন্টটা 1 অথবা 3 থেকে 4-5টা বাক্যে একটা আকর্ষণীয় সূচনা হয়। আকর্ষণীয় সূচনা কেমন? যে এইটা পাঠক পড়ে যেন একটু আকর্ষণ বোধ করে। এখন আমরা একটা উদাহরণে যাই, যেমন সমসাময়িক বিষয় আগামী 1 সপ্তাহ পরে যেটা হবে সেটা হচ্ছে যে কোরবানির গরুর চামড়া, এবং কোরবানি গরুর চামড়াকে আমাদের যে দেশে যে চামড়া শিল্প রয়েছে সেটাকে হচ্ছে আমরা কর্মসংস্থানের একটা উজ্জ্বল ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে পারছি না। পাশাপাশি আমাদের যে রপ্তানি যে আয় এখান থেকে আসলে সেই প্রত্যাশিত লেভেলে পারছে না। তাহলে যদি আমি এই কোরবানি গরুর চামড়ার যে পরিশোধন
এই বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, অথবা কোরবানি গরুর চামড়ার যে আর্থিক মূল্য, যথাযথ আর্থিক মূল্য, সেইটা নিশ্চিত করা গেলে যে পশুপালনে কৃষকরা আগ্রহী হবে এবং দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এই বিষয় নিয়ে আমি একটা কলাম লেখার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমি কি করব, যে আমি প্রথমে পাঠককে তথ্য দিব যে আসলে কোরবানির পশুর চামড়া যদি আমরা কাঁচা চামড়াকে যথাযথভাবে ট্রিটমেন্ট করতে পারি, যথাযথভাবে যদি আমরা তার জীবাণু মুক্ত করে তা রপ্তানিকৃত জুতায় ব্যবহার করতে পারি, তাহলে তা আমাদের অর্থনীতি যে চিত্র তা সম্পূর্ণ চেঞ্জ করে দিবে। তো তাহলে আমার প্রথমে হবে একটা তথ্য দিলাম যে কোরবানির পশুর চামড়া আমাদের প্রতি বছরে কাঁচা চামড়া সংগ্রহের একটা উত্তম মাধ্যম হতে পারে। আমরা এই কাঁচা চামড়া সংগ্রহ করতে পারছি না। গত বছর 5,000 চামড়া নষ্ট হয়েছে, কথার কথা ধরে নিলাম এই বছরও যদি 10,000 চামড়া নষ্ট হয়, তাহলে অর্থনীতিতে কি পরিমাণ প্রভাব পড়বে। অর্থনীতির আমরা ধরে নেই চামড়া শিল্পে কর্মসংস্থান লোকজন রয়েছে, কথার কথা আমি পরিসংখ্যান করে দেখলাম কমপক্ষে 1 লাখ মানুষ, অর্থাৎ কৃষক যারা পশুপালন করে, আবার যারা চামড়ার ইন্ডাস্ট্রি রয়েছে সাভারের ট্যানারি পল্লীতে, তারা সহকারে। তো এই পরিস্থিতিতে আমাদের অর্থনৈতিক অবস্থা আমি প্রথম এই তথ্য দিয়ে একটা প্রেক্ষাপট তৈরি করলাম। অর্থাৎ আমি বললাম যে এই চামড়া শিল্প, কোরবানির পশুর যে চামড়া, তা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তার এই অর্থনৈতিক দিকটা আমি তুললাম। এরপর আমি বললাম যে আমার মূল সমস্যাটাকে, আমার মূল সমস্যাটা ভালোভাবে পরিশোধন করা। 2 নম্বর মূল সমস্যা যে আমি যদিও চামড়া ভালোভাবে সংরক্ষণ করতে পারি, কিন্তু চামড়া সংরক্ষণ করার পর আমার কৃষক সঠিক মূল্য পাচ্ছে না। তাহলে এই যে সঠিক মূল্য পাচ্ছে না, আমি এই সমস্যাটা চিহ্নিত করলাম। 3 নম্বর আমার কৃষক যে সঠিক মূল্য পাচ্ছে না, তার মূল কারণ যে চামড়াটা যেভাবে সংরক্ষণ করার কথা, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, অর্থাৎ লেদার ওয়ার্কিং গ্রুপ নামে যেই গ্রুপটা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন, যারা কাঁচা চামড়া সংরক্ষণের জন্য একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরি করেছে, সেটা করার জন্য ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে সাভারের ট্যানারি পল্লীতে। এখন সাভারের ট্যানারি পল্লীর ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেহেতু সেন্ট্রালি, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, সেখানে গ্যাস এবং বৈদ্যুতিক যে এনার্জি অন্যান্য বিষয় না থাকার কারণে তা সচল রাখা সম্ভব হচ্ছে না। ফলে আমাদের কাঁচা চামড়া ভালোভাবে শোধন বা পরিশোধন করা যাচ্ছে না, যা অ্যাপেক্স বা বাটার মতো বড় বড় কোম্পানি ব্যবহার করতে পারে। অ্যাপেক্স এবং বাটার মতো বড় বড় কোম্পানি ব্যবহার না করতে পারার কারণে তারা কাঁচা পরিশোধিত চামড়া ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করার জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ইতালি থেকে নিয়ে আসে এবং সেই চামড়া দিয়ে তারা এক্সপোর্টেবল, অর্থাৎ রপ্তানিযোগ্য জুতা তৈরি করে বিদেশে রপ্তানি করে। তো আমার এখানে অ্যানালাইসিসটা কি? আমার এখানে অ্যানালাইসিসটা হতে হবে পেস্ট অ্যানালাইসিস, অর্থাৎ পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড টেকনিক্যাল। এখন যদি ধরেন একজন মাদ্রাসার সংশ্লিষ্ট মানুষ, তিনি যদি মনে করেন যে কাঁচা চামড়া একটা সিন্ডিকেট রয়েছে এবং সিন্ডিকেট থাকার কারণে তাদেরকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করার কারণে, অর্থাৎ প্রতি বছর একটা বিশাল অংশ যেহেতু তাদের কোরবানির আয় থেকে আসে, সেটাকে বিপর্যস্ত করার কারণে সেটা করা হচ্ছে, তাহলে তিনি এই কথাটা বলবেন। কি কথাটা বলবেন? তিনি বলবেন যে কাঁচা চামড়ার মূল্য দেয়া হচ্ছে না এবং সিন্ডিকেটের কারণে এই মূল্য থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখন সিন্ডিকেটের কারণে যদি তাদের বঞ্চিত করা হয়ে থাকে, তাহলে এই বাস্তবতাটা কি একটা পরিস্থিতি সৃষ্টি করবে? পরিস্থিতি এই যে সিন্ডিকেটের কারণে তারা প্রকৃত মূল্য পাচ্ছেন না। এখন যদি তিনি প্রকৃত মূল্য না পেয়ে থাকেন, তাহলে তিনি বলবেন যে এটা সিন্ডিকেটের কারণে। এটা একটা সমস্যা। তাহলে এটা সোশ্যাল একটা দৃষ্টিভঙ্গি হলো। এবং তিনি মাদ্রাসা থেকে তিনি বললেন যে কাঁচা চামড়া আমরা শোধনাগার করি, কিন্তু সিন্ডিকেট তৈরি হচ্ছে ব্যবসায়, এবং ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে আমরা এই আর্থিক মূল্য পাচ্ছি না। তাহলে কি বোঝা গেল যে তিনি পলিটিক্যাল দিক গেলেন না, তিনি শুধুমাত্র ইকোনমিক দিক গেলেন, তিনি সোশ্যাল দিক গেলেন না, এবং তিনি টেকনিক্যাল দিকও গেলেন না। তাহলে আমরা পলিটিক্যাল দিক থেকে শুরু করি। পলিটিক্যাল দিক থেকে যদি ধরে থাকি যে তিনি যদি এরকম একটা আর্গুমেন্ট তৈরি করতে পারতেন যে কাঁচা চামড়ার সাথে যেহেতু অর্থনৈতিক বিষয় জড়িত রয়েছে বিভিন্ন মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের, তো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে, এ কারণে বিগত যে সরকার, সেই সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে তাদের এই চামড়াগুলো যথাযথ মূল্য যেন তারা না পায়।
তো ফলশ্রুতিতে এই চামড়ার দাম কমে গেছে। তাহলে তিনি পলিটিক্যাল দিক গ্রহণ করলেন। তারপর ইকোনমিক দিক, যেটা তিনি আগে বলেছেন যে চামড়ার সিন্ডিকেটের কারণ হচ্ছে চামড়া ন্যায্য মূল্য থেকে পাচ্ছে না, এবং চামড়া ন্যায্য মূল্য তিনি না পাওয়ার কারণে সাধারণ মানুষ, দরিদ্র, হতভাগা এতিমখানাগুলো বঞ্চিত হচ্ছে। তাহলে সেটা হচ্ছে ইকোনমিক দিক। যে সোশ্যাল দিক, সোশ্যাল দিক মানে কি, অর্থাৎ একটা সমাজে সবার অর্থবিত্ত থাকবে না, যে শুধুমাত্র তারা হচ্ছে পড়াশোনা করবে স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে। এমন অনেক আমাদের আর্থিক অবস্থা যাদের নিম্ন, তারা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা হচ্ছে মাদ্রাসায় পড়ে থাকে। তাহলে মাদ্রাসায় অথবা এতিমখানায় থাকে। তাহলে এতিমখানায় যে চামড়াটা যে যাচ্ছে না, তাহলে তাদের হচ্ছে যে আর্থিক দুরবস্থার কারণে তারা আনসোশ্যাল কাজে যুক্ত হবে। হয়তো তারা কেউ অল্প বয়সে কর্মক্ষেত্রে চলে যাবে, গার্মেন্টস ওয়ার্কার হয়ে যাবে, অথবা ভিক্ষাবৃত্তিতে যাবে, অথবা কোনো অপরাধের সাথে সংযুক্ত হবে। তাহলে তিনি এখন কি করলেন, পলিটিক্যাল দিক, রাজনৈতিক দিক অন্তর্ভুক্ত করলেন, অর্থনৈতিক দিক অন্তর্ভুক্ত করলেন, সোশ্যাল দিক অন্তর্ভুক্ত করলেন। এরপর যখন তিনি বলবেন যে না, টেকনিক্যাল দিক হচ্ছে এটা, যে আমরা যতই ব্যবসায়ীদের দোষারোপ করি না কেন, চামড়ার পরিশোধনের ব্যবস্থা যদি চামড়া পরিশোধনের ব্যবস্থা যদি আধুনিক না করা হয়ে থাকে, তাহলে দেশের মানুষ প্রকৃত অর্থেই আসল মূল্য পাবে না, এবং গরিব দুঃখীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তিনি যদি এটা অ্যাড করতে পারতেন, তাহলে সেটা হতো পেস্ট অ্যানালাইসিস, অর্থাৎ ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এবং সেটা হতো এই যে যুক্তি নির্ভর কোনো জিনিস হচ্ছে সমস্যার সমাধান করার চেষ্টা করা। এখন এর আগের যদি ধরে নিতে হবে, আপনি যখন এইভাবে আলোচনা করবেন, পেস্ট অ্যানালাইসিস করবেন, তখন আপনি দেখবেন যে এই অ্যানালাইসিস করতে গিয়ে আপনার আগে অনেকে এই বিষয় নিয়ে কথা বলেছে। এখন এমন হতে পারে যে কেউ রাজনৈতিক দিক দিয়ে কথা বললো, কেউ অর্থনৈতিক দিকে কথা বললো, কিন্তু কেউ সোশ্যাল দিক নিয়ে কথা বললো। কিন্তু এই যে টেকনিক্যাল দিক, যে একটা সার্টিফিকেশনের প্রয়োজন আছে, বিদেশে যারা চামড়া জুতো ব্যবহার করবে, তারা সেই চামড়ার কেমিক্যাল দ্বারা যে পরিশোধন করা হবে, সেই কেমিক্যালে তাদের চামড়া যেন ক্ষতিগ্রস্ত না হয়, পায়ের চামড়া, সেজন্য তারা এই কন্ডিশন আরোপ করেছে। আপনি যদি এটা নতুন করে অ্যাড করেন, যেটা আগে কেউ অ্যাড করেনি, তাহলে আপনার কলাম অথবা আপনার নিবন্ধ মানুষ পড়তে আগ্রহী হবে। অর্থাৎ আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে নলেজ ইটস অ্যাবাউট অফ ভ্যালু অর ক্রিয়েশন, অর্থাৎ আপনি নতুন কি সংযোজন করলেন, সেটাই হচ্ছে নতুন করে ভ্যালু ক্রিয়েশন। এখন একটা প্রশ্ন হতে পারে যে আপনি যে এই যে বিভিন্ন আর্গুমেন্ট দিলেন, সে আর্গুমেন্টে কিন্তু আপনার এভিডেন্স থাকতে হবে। যেমন গত বছর যে পরিমাণ চামড়া নষ্ট হয়েছে, এই বছরের চামড়ার পরিমাণ নষ্ট হয়েছে এত। ধরেন গত বছর 5,000, এবছর 10,000, 10,000 ইন্টু 7, তাহলে কত হয়, 70,000। এই যে এইভাবে আর্গুমেন্টগুলো দেখাতে হবে। এরপর 70,000 চামড়া যদি কম হয়ে বিক্রি হয়ে থাকে, তাহলে যে পশুর দাম, যেটা পশুর দাম হওয়ার কথা ছিল, একজন কৃষক 70,000 টাকা যে গরুটা বিক্রি করেছে গতবার, এই বছর যদি সে 60,000 বিক্রি করে, চামড়ার দাম যদি কমে যায়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে আর্থিকভাবে। তাহলে ক্ষতি যদি গ্রস্ত হয়, কৃষক ক্ষতিগ্রস্ত হবে, এতিমখানার যারা অভাবী আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই যে কজ এবং ইফেক্ট, এই কজ এবং ইফেক্ট আপনি দেখালেন। এবং এর আগে যে একটা জ্ঞানগত ভুল ছিল যে চামড়া পরিশোধন ব্যবস্থা ভালো করলেই ভালো হবে, তা কিন্তু আপনি বের করতে পারেননি। এখন আপনাকে বের করতে হবে যে এই চামড়া পরিশোধন ব্যবস্থা যে ভালো হবে, এটা যদি ভালো করতে চাই, ট্রিটমেন্ট প্ল্যান যদি ভালো করতে চায়, তাহলে যে সরকারকে একটা ভালো একটা কনস্ট্রাকটিভ পরামর্শ দিতে হবে। পরামর্শটা কি, যেন সরকার এর মাধ্যমে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে, এবং এর মাধ্যমে হচ্ছে সরকার এবং জনগণ এবং দেশের অর্থনীতির অবস্থা ভালো হয়। সেটা কি, আপনাকে বলতে হবে, যদি কেন্দ্রীয়ভাবে এই ধরনের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান, অর্থাৎ কেন্দ্রীয় পরিশোধন ব্যবস্থা যদি চালু না করা যায়, তাহলে সরকার যেটা করতে পারে, এক, যে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল পরিশোধন ব্যবস্থা ট্যানারিগুলো করে দিক, এবং সরকার এখানে একটা ইনসেন্টিভ দিক, এবং যারা ইনসেন্টিভ দিবে, অর্থাৎ আর্থিক সহায়তা দিবে, তাদেরকে হচ্ছে সরকার গবেষণায় দিতে পারে, অর্থাৎ কেমিক্যাল কেনায় ট্যাক্স ছাড় দিতে পারে, অথবা কর অব্যাহতি দিতে পারে। এইভাবে আপনি একটা কনস্ট্রাকটিভ একটা নির্দেশনা দিন, যাতে করে সরকার একটা গাইডলাইন পায়। ধ্বংসাত্মক ওয়েতে আসলে কোনো কিছুই গঠন হয় না। তো এইভাবে যদি আমাদের লেখা হয় কলামগুলো বা নিবন্ধগুলো, আশা করা যায় আপনার কলাম এবং নিবন্ধ মানুষ পড়ে আগ্রহী হবে এবং মানুষ পড়ে আলোকিত হবে।